তো অসুবিধা নেই, আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব সহজভাবে তোমাদের কাছে তুলে ধরতে। তো প্রথম যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমি একটা কোর্স আউটলাইন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু কাইন্ডলি লিখে নাও যে আমরা আসলে কোন ক্লাস বা কত ক্লাস পরে কি করব। আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে আমরা মানে মেটাবলিজম কি, কিভাবে হয়, জেনারেল অ্যাসপেক্ট অফ মেটাবলিজম, মানে মেটাবলিজম সম্পর্কে জেনারেল কিছু কথা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এটা মূলত দুইটা লেকচার, আজকের ক্লাসটা দুইটা লেকচারের সমন্বয়ে হবে। আমার লেকচার ম্যাটেরিয়াল গুলো কি তোমরা পেয়েছো? জি ম্যাম। কোর্স ম্যাটেরিয়াল পেয়েছো? আচ্ছা, কোর্স ম্যাটেরিয়াল গুলোতে দেখবা যে লেকচার 1 2 3 4 এভাবে দেওয়া আছে। তো আজকে হচ্ছে লেকচার 1 2 পড়াবো আমি, ছোট ছোট দুইটা জিনিস, কিন্তু মেটাবলিজমের বেসিক কিছু জিনিস পড়াবো। তো নেক্সট ক্লাস থেকে আমি শুরু করব হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস নামটার সাথে তোমরা মনে হয় পরিচিত, এটা কার্বোহাইড্রেট মেটাবলিজমের একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট দিয়ে আমরা শুরু করব গ্লাইকোলাইসিস। কার্বোহাইড্রেট মেটাবলিজমটা কি, আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাই সেগুলো আমাদের বডিতে কিভাবে মেটাবলাইজ হয়, এটাই হচ্ছে আমাদের এই কোর্সের আলোচ্য বিষয়, যেটাকে বলে আর কি, যে কিভাবে বায়োকেমিক্যালি আমাদের বডি এই জিনিসগুলোকে ডিল করে, কিভাবে তার বডির প্রয়োজনীয় জিনিসপত্র এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে সে তৈরি করে, এটাই আমাদের বিষয়। তো আমরা প্রথম আজকের লেকচার 1 লেকচার 2 পড়াবো। নেক্সট ক্লাসে আমরা পড়বো লেকচার 3, যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। দেন 3 নাম্বার ক্লাসে আমরা গ্লাইকোলাইসিসটা আমরা চেষ্টা করব দুইটা ক্লাসে শেষ করতে। সো দুইটা ক্লাস শেষ হতে আমাদের, আমি ধরে নিচ্ছি আমাদের 6 তারিখে শেষ হবে। তো 7 তারিখে আমি একটা সিটি নিব, 7/11/2020। সেটার কোর্স কন্টেন্ট থাকবে যে এই যে প্রথম দুইটা লেকচার এবং গ্লাইকোলাইসিস, এটার উপরে আমরা আমাদের ফার্স্ট সিটিটা নিব। সেটা অ্যাপ্রক্সিমেট ডেট আমি দিলাম কত, 7/11/2020। দেন আমাদের তারপর আমাদের মিড টার্ম হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে 13 থেকে 20 তারিখের মধ্যে, ঠিক আছে? তো আমাদের তারপরে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে টিসিএ সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো আমরা চেষ্টা করব টিসিএ সাইকেলটা আমাদের মিড টার্মের মধ্যে রাখার জন্য, মিড টার্মে ইনক্লুড করার জন্য যথাসম্ভব। তো মিড টার্মের পরে আমাদের টিসিএ সাইকেলের পরে তারপরে আমরা পড়বো যে রেগুলেশন অফ টিসিএ সাইকেল এবং গ্লাইঅক্সালেট সাইকেল, এই দুইটা সাইকেল আমরা পড়বো, এবং টিসিএ সাইকেল কিভাবে রেগুলেট হয় সেটা পড়বো। এবং এই দুইটা টপিকসের উপর, টিসিএ সাইকেল এবং রেগুলেশন অফ টিসিএ সাইকেল, গ্লাইঅক্সালেট সাইকেল, এটার উপর আমাদের সেকেন্ড সিটিটা হবে। সেকেন্ড সিটিটার অ্যাপ্রক্সিমেট ডেট হচ্ছে 28/11/2020, নভেম্বরের 28 তারিখ। এন্ড দেন থার্ড সিটিটা হবে আমাদের, তারপরে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট। ম্যাম সেকেন্ড সিটি হচ্ছে 28 তারিখ, 28 তারিখ সম্ভাব্য। হ্যাঁ, আমি সিটিগুলো শনিবারে নিব, শনিবারে আমাদের ক্লাস 10 আমি সিটিগুলো নিব, এবং রেগুলার এবং ফ্রাইডে একসাথে। শনিবার টাইমটা আমরা সিটির জন্য রাখবো, এবং এই সময়টা ক্লাস সময়টা, ঠিক আছে? জি ম্যাম। আর হচ্ছে এই সময় আমি আগে বলে রাখি, আমি কোনো ধরনের এক্সকিউজ শুনবো না, এটা যেহেতু তোমাদের ক্লাস টাইম, এবং একটা দুইটা তিনটা শনিবার আমাকে তোমাদের দিতেই হবে পরীক্ষার জন্য। তো এই ক্ষেত্রে কোনো এক্সকিউজ চলবে না যে আমার জব আছে, এই আছে সেই আছে, এই ধরনের এক্সকিউজ দিলে আমি আসলে শুনবো না, ঠিক আছে? জি ম্যাম। লাস্ট সিটিটা হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং পেন্টোজ ফসফেট পাথওয়ে। এই দুইটা টপিক যখন পড়াবো তখন তারপরে সিটি লাস্ট সিটিটা হবে, সেটার অ্যাপ্রক্সিমেট ডেট হচ্ছে 19 তারিখ, ডিসেম্বরের 19 তারিখে আমি সম্ভবত। ম্যাম লাস্ট সিটি লেকচারগুলো কত কত, লেকচার কত আর কত ম্যাম? এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং পেন্টোজ ফসফেট পাথওয়ে। আচ্ছা ঠিক আছে। সম্ভব, আচ্ছা এটা আমি একটু বলে রাখছি সম্ভাব্য, কারণ আমার এটা ডিপেন্ড করবে যে আমি কতটুকু লেকচার কমপ্লিট করতে পারছি, ঠিক আছে? তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। তো তার আগে তো আমি জাস্ট বলে দিচ্ছি যাতে তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো, যে বুঝতে পারো যে হ্যাঁ এটার পরে সিটি, এর পরে কিটা বাবা মা আমি তো ক্লাসে বাবা, আমাদের সিটি, আমাদের প্রত্যেকটা সিটির মার্কস থাকবে 20 মার্কস করে। কত মার্কস? 20। ক্লাস 12:50 এ তিনটা সিটি 20 মার্কের হবে এবং 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট হবে। সো আমাদের খানাম দিয়ে আমি না করছি যে আমরা এভাবে কমপ্লিট করব, আর 5 মার্ক অ্যাটেন্ডেন্স। 120 টা আমি জন লাগবো ক্লিয়ার?
বুঝতে পেরেছো তোমরা? ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ওই তিনটার ভিতরে কি বেস্ট কাউন্ট হবে? ওই দালাও এটা পরবর্তীতে ডিসিশন নেব, এখনই বলতে পারছি না। বেস্ট কাউন্ট ঠিক হতে আছে, পারে, আমরা তিনজনে এরকম কাম এটা তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করবে। যদি তোমরা, আমি দেখি চুপ। যে তোমরা বেস্ট কাউন্ট হবে মনে করে একটা বা সিটি দিয়ে বলতেছো যে না, তখন আমি কিন্তু গড় করে ফেলবো, তিনটা থেকে একদম হাফ করে দেবো। হাফ কি 1/3 হয়ে যাবে নাম্বার। তো তিনটা সিটিতেই তোমরা অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড না করলে, যদি দেখি যে এই ধরনের কর্মকাণ্ড তোমরা করতেছো, তাহলে হচ্ছে গড় হবে। আর যদি দেখি না যে সবাই সব সিটি দিয়েছে, কিন্তু তখন না আসলে এদিক সেদিক হতে পারে, তখন আমি বেস্ট করব। আর 2 নাম্বার হচ্ছে, আমি সিটি গুলো সাধারণত গুগল ফর্মে নেই, যেহেতু আমাদের অনলাইন সেমিস্টার। গুগল ফর্মে নেওয়াটা ইজি। আমার মনে হয় তোমরা গুগল ফর্মের সাথে তোমরা খুব পরিচিত না? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আশা করছি সমস্যা হবে না গুগল ফর্মে নিলে। একসাথে একাধিক ট্যাব ওপেন রাখবা না পরীক্ষার সময়, তাহলে কিন্তু সাবমিট করতে প্রবলেম হবে। আর সাবমিট করার সময় যে কোনো ধরনের অসৎ উপায় যদি আমি পাই, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। একজন 2-3টা আইডি থেকে ঢুকে দিয়ে করবা, এগুলো কিন্তু হবে না। আমি গুনে গুনে দেখবো যে কতজন স্টুডেন্ট, কতজন, এগুলো আমার কাছে হিসাব থাকে। ম্যাম আমরা ফোন তো কোনো থেকে ধরনের চালাকি সিঙ্গেলে বা- করতে পারি না ম্যাম। সিঙ্গেলে ম্যাম সাবমিট করতে গেলে আপনার ম্যামদের অনেক কথা শোনা লাগে, টাইম মতো আমরা সাবমিট করতে পারি না। সেক্ষেত্রে ডাবল ম্যাম কিভাবে করব? তাছাড়া নেটওয়ার্কের যাই অনেক হোক, সমস্যা ঠিক। থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদেরই ওভারকাম করতে হবে। এখন কিছু কারণে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব পড়াশোনার ক্ষেত্রে, এবং যে কোনো সমস্যায় তোমরা আমাকে পাবা। আর আমি আরেকটা কিছু বলতে চাই, যেটা হচ্ছে তোমরা চাইলে একটা ফেসবুক গ্রুপ খুলে আমাকে অ্যাড করে নিতে পারো। আমি মোটামুটি চেষ্টা করি গ্রুপে তোমাদের প্রবলেমগুলো রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, ওই গ্রুপে এমন কোনো উল্টাপাল্টা কিছু বলা যাবে না। জি ম্যাম। এটা শুধু তোমাদের অনলাইন সেমিস্টার দেখে আমি এই সুযোগটা রাখি আমার স্টুডেন্টদের জন্য, কারণ সবাই সবসময় অ্যাক্সেস পায় না। যাই হোক, প্রবলেম হয়, অনেক ইনফরমেশন গ্যাপ পড়ে যায়, সেজন্য আমি একটা জিনিস রাখি, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ। তো যে একজন খুলে আমাকে অ্যাড করে দিও, আচ্ছা, ঠিক আছে আমাকে ম্যাম। অ্যাডমিন বানিয়ে দিও। এই কাজটা করতে পারো, তার তোমাদের সবার সাথে যে কোনো প্রবলেমে পড়াশোনার ব্যাপারে 100% সাপোর্ট পাবে। কিন্তু আমি অনলাইনে একদম প্রশ্রয় দেইনি, ঠিক জি আছে? ম্যাম। জি ম্যাম। আমার সাথে তোমরা ভালো হলে আমিও তোমাদের জন্য সর্বোচ্চ করব, কিন্তু আমি যদি কোনো কিছু পাই, তাহলে কিন্তু সেটার অ্যাকশন আমি নিতে জানি, ঠিক আছে? জি ম্যাম। তো আশা করছি, প্রথম দিন কঠিন কঠিন কথা বলে ফেললাম, আশা করছি তোমরা ভালোই হবে। তো আজকে আমরা প্রথম ক্লাস শুরু করি না? জি ম্যাম। আচ্ছা, এই সেমিস্টারে তোমাদের মনে হয় আরো আছে। আজকে কোনো ক্লাস হয়েছে? এনজাইম ক্লাস হয়েছে? না ম্যাম, আজকে প্রথম বায়োস্ট্যাটিস্টিক্স ক্লাস স্ট্যাটিস্টিক্স হয়েছে, হইছে। 211 কোর্স। আচ্ছা, এনজাইম করনি এখনো? না ম্যাম, এনজাইম পরেরটা 2টা থেকে ম্যাম। আচ্ছা, ভালো। তো ঠিক আছে, আমরা আজকে পড়ব হচ্ছে জেনারেল অ্যাসপেক্ট অফ মেটাবলিজম। কেউ এখানে কোনো ধরনের রিয়া বলতে পারবে না। সে বিরিয়ানি খাবে, আমাদেরকে লালসা দেখাচ্ছে। এগুলো কেমন ধরনের রিয়া? বিরিয়ানি দালাল লাগো। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমাদের বডিতে কি, আমরা যদি বায়োকেমিস্ট্রির একটু মামা। ব্যাখ্যা করতে যাই, বায়োকেমিস্ট্রি মানে কেমিস্ট্রি অফ লাইফ, তাই না? 120 টাকা, আমার কাছে মানে এত টাকা আমাদের নেই। বায়োলজিক্যাল সিস্টেমে যে ধরনের ঘটনাগুলো 120 টাকা, ঘটে, এরপর আবার দুপুরের সেই- মিল আছে, আবার রাতের মিল। যেটা অনেক তার মানে chemical এভারেজ reaction আমার ঘটে, কত হয়ে এটাই গেছে? হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি। তো সেই তো রাতে আবার metabolism রাতের এর মিল তুলবো না? একই কথা প্রযোজ্য। দুপুরে মিল আমাদের off করে বডিতে দেবো। প্রতিদিন দুপুরে অনেক মিল গণা ধরবো না। এনজাইমেটিক রিঅ্যাকশন ঘটে থাকে। প্রায় 100 of reactions simultaneously take place in living cells, মানে হাজার হাজার রিঅ্যাকশন হয় আচ্ছা, একটা আমি চিন্তা লিভিং করে নিচ্ছি। সেলে। কবে? কিন্তু এটা খুব একটা ওয়েল অর্গানাইজড ম্যানারে হয়, খুব গোছানো ওয়েতে হয়, এলোমেলো না। এবং এই এনজাইমেটিক রিঅ্যাকশন গুলো এনজাইম দ্বারা আচ্ছা। হয়, এনজাইম ক্যাটালাইজড রিঅ্যাকশন। গত সেমিস্টারে তোমরা নিশ্চয়ই এনজাইম পড়েছো। ফ্রাই খাই। তো তোমরা জানো যে এনজাইমের আসলে কাজ কি, বায়োলজিক্যাল সিস্টেমে কেন এনজাইম গুলো কাজ করে, সেই বিষয়ে তোমাদের নিশ্চয়ই একটু ধারণা আছে। তো এই এনজাইমেটিক রিঅ্যাকশন গুলো, হাজার হাজার এনজাইমেটিক রিঅ্যাকশন আমাদের বডিতে হয়। এখন বলতে পারো যে মেটাবলিজম হচ্ছে সাম অফ অল দ্য কেমিক্যাল ট্রান্সফরমেশন টেক ইন প্লেস ইন এ সেল অর অর্গানিজম। একটা
সেল বা অর্গানিজমে যত ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন বা ট্রান্সফরমেশন হয় সেগুলোকে একত্রে আমরা একটা নাম দিয়েছি, সেটার নামটা হচ্ছে মেটাবলিজম। এবং এই যে একটা সিরিজ অফ রিঅ্যাকশন ঘটে এই যে মেটাবলিজমে, এগুলোকে বলি আমরা মেটাবলিক পাথওয়ে। এই জিনিসগুলো একটা পাথওয়ের মধ্যে দিয়ে ঘটে। যখন আমরা পরবর্তীতে গ্লাইকোলাইসিস করব দেখবে যে একটা গ্লুকোজ যখন ভেঙে একটা কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি করে, সেটা আমরা সংক্ষেপে এতদিন পড়েছি কি গ্লুকোজ ভেঙেছে, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হয়ে গেছে। কিন্তু এখন বলবো না, এটা এত সহজে হয়নি। এগুলো অনেকগুলো ধাপে, প্রায় 9টা ধাপের পরে আমরা গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার পাই। 9টা ধাপ না, 9টা ধাপ ভুল বলেছি, 3টা স্টেপে হয়। প্রথমে গ্লাইকোলাইসিস থেকে হয় তোমার হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভেট হয়, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হয়, অ্যাসিটাইল কোয়ে টিসিএল সাইকেল ঢুকে, সেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাই, ওয়াটার পাই। তো অনেকগুলো ধাপে ধাপে রিঅ্যাকশন, এই যে সিরিজ অফ রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনগুলোকে আমরা বলি মেটাবলিক পাথওয়ে। এবং এই সবগুলো রিঅ্যাকশনকে একসাথে আমরা বলি মেটাবলিজম। তাহলে বুঝা গেল মেটাবলিজমটা কি? আমাদের বডিতে যত ধরনের কেমিক্যাল ট্রান্সফরমেশন হয়, আমাদের বডিতে বা একটা সেলে বা একটা অর্গানিজমে যত ধরনের কেমিক্যাল ট্রান্সফরমেশন হয় সেগুলোকে আমরা একটা নাম দিয়েছি, সেই নামটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজমকে আমরা দুই ভাগে ভাগ করি, ক্যাটাবলিজম and another one is anabolism. What is catabolism? Catabolism is একটা কমপ্লেক্স মলিকিউল ভেঙে যখন একটা সিম্পল মলিকিউলে তৈরি হয়। এই যে ভাঙার প্রসেসটা, ধরো এই যে কার্বন ডাই অক্সাইড ভেঙে কি হলো, সরি গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড ওয়াটার হলো, এই যে বড় জিনিস থেকে ছোট একটা জিনিস হলো, এটাকে আমরা বলছি ক্যাটাবলিজম। এন্ড দেন সেকেন্ড ওয়ান ইজ অ্যানাবলিজম। অ্যানাবলিজম কি? এই যে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারটা তৈরি হলো, এটা তো আমাদের, এছাড়া আমাদের বডির অনেক অংশ এই যে সিম্পল প্রিকারসন মলিকিউল রয়েছে, এটা আমরা আবার বড় বড় অনেক জিনিস বানাই আমাদের বডির প্রয়োজন অনুযায়ী। আমাদের বডির বিভিন্ন ফ্যাট তৈরি হয়, বডির বিভিন্ন জিনিস তৈরি হয়, বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট তৈরি হয়। এই যে এইগুলো তৈরির প্রক্রিয়াকে আমরা বলি অ্যানাবলিজম। সো একটু বইয়ের ভাষায় বললে দ্য বায়োসিন্থেটিক রিঅ্যাকশন ইনভলভিং দ্য ফর্মেশন অফ কমপ্লেক্স মলিকিউল ফ্রম সিম্পল প্রিকারসর। একটা সিম্পল প্রিকারসর থেকে একটা কমপ্লেক্স মলিকিউল তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি অ্যানাবলিজম। আর একটা বড় জিনিস ভেঙে ছোট জিনিস হওয়াকে আমরা বলি ক্যাটাবলিজম। তোমাদের কাছে কি ক্লিয়ার ব্যাপারটা? কিটা শুরু করলেন আমি বুঝলাম। বুঝা যাচ্ছে আমার কথা? ওকে, তারপর দেখো একটা ফিগার আছে এখানে, দেখো সাধারণত ক্যাটাবলিজম থেকে আমরা শক্তি পাই আর অ্যানাবলিজমে আমাদের শক্তি খরচ হয়। কি হয়? ক্যাটাবলিজম থেকে আমরা শক্তি পাই। এখন আমাদের বডির শক্তি কি জানো তো? আমাদের বডির শক্তি হচ্ছে এটিপি। আমাদের বডির শক্তি হচ্ছে, বডির কারেন্সি বলি বা টাকা বলি, বডির কারেন্সি হচ্ছে এটিপি। এটিপি হচ্ছে শক্তি কোন জিনিস। এখন এটা একটা সিম্পল জিনিস, ধরো একটা জিনিস আমি বড় একটা জিনিস, ধরো তোমার কাছে অনেকগুলো টাকা আছে, এগুলো ভেঙে তুমি একটা জিনিস বানালে, ছোট জিনিস করলে, আর যখন তো ওরকম ধরো একটা কার্বন ডাই অক্সাইড, একটা বড় মলিকিউল, ফ্যাট একটা বড় মলিকিউল, সেই জন্য ছোট জিনিস তৈরি হতে কি হয়? আবার আবার যখন একটা বড় মলিকিউল তৈরি হয় তখন থেকে শক্তির খরচ হয়। বলো ক্যাটাবলিজম তো মানে কি, মানে শক্তি উৎপন্ন হয়, মানে বড় একটা মলিকিউল ছোট মলিকিউল তৈরি হয় তার সাথে শক্তি পায়, কিন্তু সেখানে তো মনে করো এনার্জিটা লস হওয়ার কথা, যেহেতু একটা বড় মলিকিউলটা থেকেই শক্তিটাকে বের হচ্ছে। এই যে বড় মলিকিউলটাকে সেখান থেকেই তো শক্তি আমরা পাচ্ছি। আমরা বলি না আমরা কার্বোহাইড্রেট থেকে শক্তি পাই, খাবার থেকে শক্তি পাই, সেই শক্তিটা থেকে আসছে, সেটা হচ্ছে মলিকিউলটা ভেঙেই আমরা শক্তিটা পাচ্ছি। ঠিক আছে? আর অ্যানাবলিজম হচ্ছে এই যে একটা নতুন জিনিস বানাতে, ধরো একটা তুমি বিল্ডিং বানাবে, তোমার টাকা খরচ হবে না? এমনি হবে? হবে। তখন এই যে টাকা খরচ করাতে, এই যে তখন অ্যানাবলিজমে তোমার সবসময়
মানে শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। এই যে শক্তিটা দেখো, শক্তিটা বলতে এই যে এটিপি তৈরি হচ্ছে ক্যাটাবলিজম, আবার অ্যানাবলিজমে এটিপিটা ভেঙে এডিপি এবং পিআই। এটিপি, এটিপি মানে কি এডিনোসিন ট্রাইফসফেট, আর এডিনোসিন ডাইফসফেট, একটা ইনঅর্গানিক ফসফেট তৈরি হচ্ছে। আচ্ছা, এই এতক্ষণ যে কথা বললাম এখানে আবার সেই ক্যাটাবলিজমের সেই কথাই বলা আছে। Catabolism is a degradative process in which organic molecule, carbohydrate, fat, protein. Organic molecule গুলি কি কি? কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। এরা হচ্ছে ছোট স্মল প্রিকারস এন্ড প্রোডাক্ট তৈরি হয়, যেমন ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া। এবং ক্যাটাবলিক পাথওয়েতে কি তৈরি হয়? এনার্জি তৈরি হয়, এবং এনার্জিটা কি হিসেবে তৈরি হয়? এটিপি হিসেবে তৈরি হয়। এবং এছাড়া আমরা কিছু রেডিউসড ইলেকট্রন ক্যারিয়ার আছে এটিপির মতোই, যেগুলো শক্তি উৎপন্ন করে, সেগুলোর পরবর্তীতে আমরা ফাংশন দেখবো। সেগুলো হচ্ছে NADH, FADH, FADH2। এগুলো হিসেবে আমাদের শক্তি তৈরি হয়, ঠিক আছে। আর অ্যানাবলিজমটা কি তাহলে? আচ্ছা, এই যে এখানে দেখো একটা ফিগার দেখো, এই যে আমরা যে খাবার খাই, আমরা কি শুধু গ্লুকোজ পানি খাই? তোমাদের কি ধারণা, আমরা কি শুধু গ্লুকোজ খাই? না ম্যাম, আমরা কি খাই? যে কোনো ভাত খাই, রুটি খাই, সেগুলো হচ্ছে কি পলিস্যাকারাইড। এছাড়া আমরা প্রোটিন খাই, প্রোটিন হিসেবে কি খাই? মাছ খাই, মাংস খাই, তাই না? লিপিড খাই, লিপিড হিসেবে কি খাই? তেল খাই, ঘি খাই। এগুলো হচ্ছে কি পলিস্যাকারাইড, লিপিড, ফ্যাট। স্টেজ 1 এ মেটাবলিজমের এগুলো ভেঙে দেখো কি তৈরি হয়। মনোস্যাকারাইড তৈরি হয়, পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড তৈরি হয়। মনোস্যাকারাইডটা কি? সেটা হচ্ছে গ্লুকোজ। এছাড়া ফ্যাটি অ্যাসিড এবং লিপিড ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। প্রোটিন থেকে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। এগুলো হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র জিনিস, সিম্পল প্রিকারসন মলিকিউল হচ্ছে এগুলো। বড় মলিকিউল ভেঙে ছোট মলিকিউল। এছাড়া এটাও ভেঙে যায়, এটা ভেঙে আরো ছোট হয়ে তিনটা থেকে কমন একটা জিনিস আমরা পাই অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়েটা পরবর্তীতে টিসিএ সাইকেলে যায়, এটা হচ্ছে টিসিএ সাইকেল। টিসিএ সাইকেল থেকে আমরা পাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং NADH, FADH2। এগুলো পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে আলটিমেটলি আমাদেরকে দেয় হচ্ছে ATP, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের পুরো মেটাবলিজমের একটা ওভারভিউ, ঠিক আছে। এটা হচ্ছে মেটাবলিজমের ক্যাটাবলিজম পার্টের একটা ওভারভিউ, কিভাবে একটা বড় মলিকিউল ভেঙে একটা আমরা শক্তি পাচ্ছি। এটা হচ্ছে তোমার যে কোশ্চেনটা ছিল যে বড় মলিকিউল ভেঙে কিভাবে শক্তি হয়, এটা হচ্ছে একটা সিম্পল আনসার। আমরা পরবর্তীতে আস্তে আস্তে যত বড় ক্লাসে যাব, বড় অন্যান্য কোর্স করবো, আমরা আরো ডিটেইলসে করব। এখন এই ক্লাসে আমি শুধু একটা ওভারভিউ দিচ্ছি। অ্যানাবলিজম ম্যাম, তাহলে কি আমাদের টিসিএ সাইকেলটা কি এটা ক্যাটাবলিজমের মধ্যে পড়ে? হ্যাঁ, অবশ্যই। জি ম্যাম। ওকে, তারপরে হচ্ছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম কি? অ্যানাবলিজম হচ্ছে কোনো কিছু তৈরি করা, বায়োসিনথেসিস করা, বায়োলজিক্যাল ওয়েতে সিনথেসাইজড করা। সিনথেসাইজ মানে তৈরি করা, একটা ছোট সিম্পল জিনিস থেকে একটা বড় মলিকিউল তৈরি করা। যেমন এই যে তোমার একটা অ্যামাইনো অ্যাসিড থেকে একটা প্রোটিন তৈরি হওয়া, ধরো একটা ডিএনএ নিউক্লিক অ্যাসিড তৈরি হওয়া, প্রোটিন তৈরি হওয়া, লিপিড তৈরি হয়। এগুলো যে তৈরি হয়, এগুলো কোথা থেকে তৈরি হয়? এই যে অ্যামোনিয়া থেকে দেখো, অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় হচ্ছে তোমার প্রোটিন। তারপরে হচ্ছে সুগার থেকে তৈরি হয় পলিস্যাকারাইড। তারপরে হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয় লিপিড। যে ফিগারটার মধ্যে একটু ছোট করে দেওয়া আছে, দেখবা যে এগুলো অ্যানাবলিক নাইট্রোজেনাস বেস থেকে মনে হয় তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ, আরএনএ। এই যে এই ছোট ছোট জিনিসগুলো থেকে এই যে সেলে বড় বড় জিনিস তৈরি হয়। এই প্রসেসে শক্তি তৈরি হয়, শক্তি ভেঙে যায়। শক্তি ভেঙে কি হয়? এটিপিটা এডিপি হয়। এই যে NADH, FADH এর কথা বলেছি, এগুলো সব ভেঙে যায়। আবার যখন এই যে বড় মলিকিউল যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এগুলো যখন ক্যাটাবলিজমের সাথে ভাঙে, ক্যাটাবলিজমের সময়,
তখন এই যে সিম্পল মলিকিউল কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, অ্যামোনিয়া গুলো তৈরি হয়। মোট কথা হচ্ছে ক্যাটাবলিজম মানে হচ্ছে ভাঙা, অ্যানাবলিজম মানে গড়া। বুঝাতে পারলাম? ক্যাটাবলিজম মানে একটা বড় জিনিস ভেঙে একটা ছোট জিনিস তৈরি হওয়া, আর অ্যানাবলিজম মানে একটা ছোট জিনিস থেকে একটা বড় জিনিস তৈরি করা বডির প্রয়োজন অনুসারে। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, এটা হচ্ছে, তারপরে এই ছিল আমাদের ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম। তারপরে হচ্ছে কয় ধরনের মেটাবলিক রিঅ্যাকশন সাধারণত আমাদের বডিতে হয়। আমাদের বডিতে সাধারণত 4 ধরনের মেটাবলিজম, মেইনলি আরো হতে পারে, মেইনলি 4 ধরনের। সেটা হচ্ছে কি অক্সিডেশন, ম্যাক্সিমাম যত মেটাবলিক রিঅ্যাকশন দেখবে সেগুলো সব এই ধরনের: অক্সিডেশন, রিডাকশন, গ্রুপ ট্রান্সফার, রিঅ্যারেঞ্জমেন্ট এন্ড আইসোমারাইজেশন এন্ড মেক এন্ড ব্রেক অফ কার্বন কার্বন বন্ড। এই 4 ধরনের রিঅ্যাকশনটাই হয়। তো এখন বলতে পারো যে মেটাবলিজমের উদ্দেশ্যটা কি, আমাদের মেটাবলিজম আমাদের বডিতে কেন হয়? আমাদের মেটাবলিজমের উদ্দেশ্য হচ্ছে conversion of fuel to make building block for the protein, lipid, carbohydrate and nucleic acid. আমরা এই যে খাবার খাচ্ছি, খাবার ভেঙে শক্তি তৈরি হওয়া এবং শক্তি ছাড়াও আমাদের বডির বিভিন্ন জিনিস তৈরি করা, বিভিন্ন ফ্যাট তৈরি করা, বডি বিল্ডিং এ আমাদের প্রোটিন তৈরি হয়, আমাদের মাসেল গুলোতে বিভিন্ন প্রোটিন লাগে, আমাদের পুরো বডিতেই তো বিভিন্ন প্রোটিন লাগে, প্রোটিন তৈরি করা, বিভিন্ন লিপিড তৈরি করা, ডিএনএ আরএনএ তৈরি করা, এগুলোর জন্য আমাদের মেটাবলিজম দরকার আছে। এছাড়া বিভিন্ন বডি থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট হয় আমাদের বডিতে, কিছু প্রোটিন ভাঙলে এগুলো আমাদের বডি থেকে সরিয়ে, এগুলো আমাদের বডির জন্য ভালো না, এগুলো সরিয়ে ফেলার জন্য মেটাবলিজম প্রয়োজন। এছাড়া হচ্ছে বিভিন্ন সেলুলার প্রসেস রান করার জন্য, সেলের বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য আমাদের এই মেটাবলিজমটা প্রয়োজন হয়। এখন এই লেকচার লাস্ট যে জিনিসটা আমি সেটা পড়াবো সেটা হচ্ছে আমরা কিভাবে এই মেটাবলিজমটা স্টাডি করতে পারি। তোমাদের মনে কোশ্চেন আসে নাই যে কিভাবে বুঝতে পারলেন ম্যাডাম বডির ভিতরে যে জিনিসগুলো ঘটছে আমরা এগুলো কিভাবে বুঝবো বলো তো? বোঝার কোনো উপায় আছে? এটা কি বাইরে থেকে দেখা যায় যে আমাদের বডিতে যে এত কাণ্ডকীর্তি হচ্ছে? না ম্যাম, বাইরে থেকে বোঝা যায় না। সো এটা বোঝার জন্য আমাদের এগুলোকে স্টাডি করতে হবে, এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ। আমাদের সায়েন্সের সব এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ দিয়ে আমরা সবকিছু বোঝার চেষ্টা করি। তো 3টা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে স্টাডি অফ হোল অর্গানিজম, মানে একটা পুরো একটা অর্গানিজমকে আমরা স্টাডি করতে পারি, অথবা একটা আইসোলেটেড একটা টিস্যু বা সরি 2 নাম্বার হচ্ছে একটা মেটাবলিক প্রোব ইউজ করতে পারি। মেটাবলিক প্রোব গুলো কি সেটা আমি পরে আসছি। আর 3 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আইসোটোপ অর রেডিও আইসোটোপ ব্যবহার করে আমরা বুঝতে পারি। তো প্রথমটা আসো যে কিভাবে অর্গানিজম ইউজ করে আমরা বুঝতে পারি। যেমন এটা তো 2 ভাবে হতে পারে, একটা হচ্ছে আমরা হোল অর্গানিজমটাকে ইউজ করতে পারি, কিংবা অর্গানিজমের কিছু পার্ট বা টিস্যু বা সেল নিয়ে আমরা আলাদা করে আমরা স্টাডি করতে পারি। হোল অর্গানিজমটা কিভাবে আমরা স্টাডি করতে পারি, এটার জন্য আমাদের খুব কমন লাইফ একটা এক্সাম্পল আছে। তোমরা জিটিটি, গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা নাম শুনেছো নিশ্চয়ই তোমরা যারা ল্যাবে আছো। গ্লুকোজ টলারেন্স টেস্ট এটা আমরা কিভাবে করি? এটা আমরা করি, প্রথমে আমরা খালি পেটে গ্লুকোজ মাপি, তারপর আমরা একটা পেশেন্টকে গ্লুকোজ খাওয়াই, খাইয়ে দেখি যে 2 ঘন্টা পরে তার মেটাবলিক এই গ্লুকোজটা কি হলো, তাই না? এই জিনিসটা আমরা টলারেট করা মানে কি, সে কতটুকু মেটাবলাইজ করলো, মানে এটা কতক্ষণে ভেঙে ফেললো, এটা এই গ্লুকোজটা কতক্ষণ সেলের মধ্যে নিয়ে নিল, নাকি সেল সেই ব্লাডের মধ্যে ঘোরাঘুরি করছে। সেলের গ্লুকোজ যখন ভাঙতে হবে, ভাঙার জন্য কিন্তু সেলের ভিতর ঢুকতে হবে। যখনই সেলের মধ্যে ঢুকে বাইরে ব্লাডে ঘোরাঘুরি করে, তখনই কিন্তু আমাদের যে ডিজিজটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস। ঠিক আছে, যেহেতু সেলের মধ্যে ঢুকলো কিনা সেটা টেস্ট করার জন্যই কিন্তু আমরা গ্লুকোজ টলারেন্স টেস্টটা করি। যেহেতু গ্লুকোজ টলারেন্স টেস্ট করার জন্য আমরা একটা পুরো মানুষকে ইউজ করছি, সেজন্য আমরা বলছি এটা একটা হোল কিন্তু আমরা অনেক ধরনের টেস্ট মানুষের উপর করতে পারি বা বিভিন্ন অ্যানিমেলের উপর সরাসরি করতে পারি। সেটা হচ্ছে আমরা কি বলবো, হোল অর্গানিজম টেস্টের মাধ্যমে আমরা কি করলাম, মেটাবলিজম স্টাডি করতে পারি। এছাড়া তুমি একটা পেট্রি ডিশ, সেটা ছোট পেট্রি ডিশের মধ্যে একটা সেল নিয়ে কিংবা একটা টিস্যু নিয়ে
কিংবা একটা মানে কি বলে একটা সাবসেলুলার অর্গানেল নিয়ে যখন স্টাডি করা হয় তখন আমরা কি বলি এটাকে আইসোলেটেড টিস্যু বা অর্গান নিয়ে আমরা স্টাডি করতে পারি। 2 নাম্বার হচ্ছে মেটাবলিক প্রোব। মেটাবলিক প্রোব হচ্ছে ধরো একটা মেটাবলিক পাথওয়ে, আমি যখন বললাম তোমাদেরকে মেটাবলিক পাথওয়ে ইজ আ সিরিজ অফ রিঅ্যাকশন, একটার পর একটা রিঅ্যাকশন হয়ে যায়, তাই না? একটা রিঅ্যাকশন যদি আমি বন্ধ করে দিই, কিভাবে বন্ধ করব? আমরা জানি বায়োলজিক্যাল সিস্টেমে কোনো রিঅ্যাকশন এনজাইম ছাড়া হয়, এনজাইম লাগে। ওই এনজাইমটাকে আমি যদি বন্ধ করে দিতে পারি, আমি ওই রিঅ্যাকশনটা বন্ধ করে দিতে পারি। তো যখন আমি ওই এনজাইমটাকে আমি বন্ধ করে দিব, স্টপ করে দিব কোনোভাবে, তখন কি হবে? ওই মেটাবলিক পাথওয়েটা বন্ধ হয়ে যাবে। তখন আমি বুঝতে পারবো যে এই মেটাবলিক পাথওয়েটা বন্ধ হওয়ার ফলে আমার কি ক্ষতি হচ্ছে বা কি হচ্ছে, তখন আমি এটার কাজটা বুঝতে পারবো। এভাবে মেটাবলিক প্রোব ইউজের মাধ্যমে আমরা কি করতে পারি? মেটাবলিজমকে স্টাডি করতে পারি। আর লাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ রেডিও আইসোটোপ। আমাদের রেডিও আইসোটোপ নাম শুনেছো? ম্যাম পড়ছিলাম, নাম শুনেছিলাম। আইসোটোপ হচ্ছে একটা একটা কি বলে, আলহামদুলিল্লাহ একটা পরমাণু যখন সেম নাম্বার অফ প্রোটন থাকে কিন্তু ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন থাকে, সেগুলোকে বলে আইসোটোপ। এগুলোকে রেডিও আইসোটোপ গুলোকে, এগুলোর কিছু রেডিও আইসোটোপ আছে বা আইসোটোপ, এগুলোকে আমরা রেডিও আইসোটোপ বলে, ওটা রেডিয়েশন দেখায়। তো এগুলো যদি আমরা কোনোভাবে ট্যাগ করে দিতে পারি এরকম রেডিও আইসোটোপ, তখন সে যে ওই কি বলে ওই লেবেল করে দিতে পারি। লেবেল করার মাধ্যমে আমরা মেটাবলিজম স্টাডি করতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের মেটাবলিজমের বেসিক ধারণা যে মেটাবলিজম আসলে কি। এরপর আমরা নেক্সট লেকচারটাতে যাই। আজানটা শেষ হোক, আমরা তারপরে জি ম্যাম। আজান হচ্ছে তো? আরে একটা কামড় বন্ধু একদম গাইল মেরে দিছিস। তিনটা আছে না? গুড। মামারে বুঝাই দে। তুমি আমার থেকে 300 টাকা নিও। কি 300? মাদারি কথা বলছে, লজ্জা মাদারি। কিটা শুরু করলে মানে খাইতেছেন না উদ্ধার করতেছেন? একে তো খাইতেছেন, এরপর উদ্ধার করতেছেন। দেখছেন আমি একটা ক্লাস করতেছি। আরে পেটটা দুটো একটা বড় আছে না বাবু। দেখিয়ে বুঝি যে জোরটা কম। এটা তো খিচুড়ি আনলাম একটা দিয়ে। তো বুঝি যে নজরুল লেগে গেছে না। না ইয়াতে কি জানছে ওখানে আছে। নজরুল ভাই ডিমও খায়, জোরও খায়, সবে খায়। আরে বুঝু গ্রামে শীত লাগবে কি জানি। এটা কত বড় লাগে না। খা আমরুল আয়।
metabolic regulation of metabolic groups. Components. Metabolic reaction হচ্ছে আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তো আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। এটা খুব বেসিক, ঠিক আছে? কার্বোহাইড্রেট মেটাবলিজম যে আমাদের কোর্সটা, ওর যদিও মেটাবলিজম 1, তা আমাদের আসলে আমরা পড়বো এখানে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। মেটাবলিজম 1 বলতে বোঝাচ্ছে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, মেটাবলিজম 2 তে পড়বা লিপিড মেটাবলিজম, এবং মেটাবলিজম 3 তে তোমরা পড়বে প্রোটিন মেটাবলিজম। ঠিক আছে? এই তিনটা মেটাবলিজম তোমরা তিনটা সেমিস্টারে পড়বে। তারপর প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম দিয়ে শুরু। তো যেহেতু প্রথমেই কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়বে, তোমাদের কাছে একটু কঠিন লাগবে, আস্তে আস্তে পরে বুঝতে পারবে যে এই মেটাবলিজমটাই সবচেয়ে সহজ ছিল তিনটা মেটাবলিজমের মধ্যে। তো আজকে মেটাবলিজম হচ্ছে আমাদের শক্তির মেইন উৎসই হচ্ছে কার্বোহাইড্রেট। একটা লিভিং সেলে মূল শক্তিটা আসে কোত্থেকে? কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কি বলো? দেখতে খাবার নাম বলো। ভুট্টা, পটেটো, আলু, রুটি ম্যাম, কানো, ভাত, রুটি, আলু। মেইন একটা জিনিসের নাম তো বললাম না, চিনি। যাই হোক, এই ধরনের যত খাবার আছে ম্যাম শীটটা ভালো দেখাচ্ছে না, সব হচ্ছে কার্বোহাইড্রেট। দেখতে পাচ্ছ? জি ম্যাম, এখন আমি তো খুব সুন্দর দেখি। ওকে, তো এখন এই যে মেইন সোর্সটা হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট, যে শক্তির মেইন সোর্সটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারের স্মল ইউনিট কি? গ্লুকোজ। মনোস্যাকারাইড কি? গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমের সেন্ট্রাল মলিকিউল, যে সবকিছু যা খায় ভেঙে কি হয়? আলটিমেটলি গ্লুকোজ হয়, তাই না? তো আমরা ধরো তোমরা হচ্ছে ফিজিওলজি পড়েছো না? গত সেমিস্টারে পড়েছো ফিজিওলজি না আরো আগে? তার আগে বুঝছিলাম। হ্যাঁ, তখন মনে আছে তোমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম তো ছিল। আমি একসময় ফিজিওলজি পড়াতাম, আমি জানি ডাইজেস্টিভ সিস্টেম ছিল না? জি ম্যাম ছিল। হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কিভাবে কি হয় মনে আছে? কোথা থেকে অ্যাবজর্পশন শুরু হয়? মেটাবলিজম শুরু হয় কোথা থেকে? তখন তো এই মেটাবলিজম বা এইগুলো পড়ি না, তখন জাস্ট মেটাবলিজম পড়নি, কিন্তু না আমি তো যতদূর জানি সিলেবাসে ভালোই আছে যে
এটা ম্যাম হচ্ছে যে আমাদের কিন্তু কার্বোহাইড্রেটটা যখন আমি শেষ করতে দাও, ভাতটা যখন তুমি খাও তোমার এটা ডাইজেশনটা কোথা থেকে শুরু হয়? মুখ থেকে শুরু হয় না? জি আলফা অ্যামাইলেজ ভাঙে, তারপরে কি করে ভিতরে নেয়, স্টোমাকে কোনো ধরনের ডাইজেশন হয় না কার্বোহাইড্রেট জাতীয় খাবারে, তারপরে লার্জ স্মল ইন্টেস্টাইনে গিয়ে আবার ভেঙে টেঙে ক্ষুদ্র মলিকিউল গুলো লিমিট, ডেক্সট্রিন এবং গ্লুকোজ এগুলো কোথায় যায়? এগুলো ইন্টেস্টাইনাল ব্রাশ বর্ডারের মাধ্যমে আমাদের ব্লাডে প্রবেশ করে। ঠিক আছে, ব্লাডে প্রবেশ করে কি আলটিমেটলি গ্লুকোজটা ব্লাডে প্রবেশ করে, গ্লুকোজ হিসেবে আমাদের ব্লাডে প্রবেশ করে। তখন সে কি করে? ব্লাডে ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু এই যখন ঘোরাঘুরি করলে হবে না, এটাকে আসলে আমাদের শক্তি দেওয়ার জন্য কি করতে হবে? এটাকে আমাদের সেলের ভিতরে ঢুকাতে হবে। এই যে সেলের ভিতরে যে ঢুকানোর কাজটা সেটা কারা করে? সেটা করে গ্লুট নামক কিছু প্রোটিন, তাই না? গ্লুকোজ ট্রান্সপোর্টার প্রোটিন, এরা হচ্ছে আমাদের এই গ্লুকোজ গুলোকে, ব্লাডের গ্লুকোজ গুলোকে কোথায় ঢুকায়? সেলের ভিতরে ঢুকায়। কিন্তু যখন হচ্ছে এবং এটাতে সাহায্য করে ইনসুলিন নামক একটা প্রোটিন, সে কি করে? এটাকে ভিতরে ঢুকাতে সাহায্য করে। কিন্তু যখনই আমাদের ইনসুলিনের অভাব হয় বা আমাদের একটা মেটাবলিক ডিজিজ হয়, ডায়াবেটিস হয়, তখন কি হয়? তখন এই গ্লুকোজ গুলো আর সেলের ভিতর ঢুকে না, সে তখন কি করে? ব্লাডে ঘুরতে থাকে। কিন্তু আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল কত? 4.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার, তাই না? এই লেভেলে থাকার কথা, বা 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসি লিটার এই লেভেলে থাকার কথা। কিন্তু সেটা না থেকে ধরো 7-এর 5-এর জায়গায় 6 ধরলাম, 6-এর জায়গায় 8, 9, 10, 11 হয়ে যায়। তখন কি? তখন এই যে এই গ্লুকোজ গুলো ব্লাডে ঘুরতে থাকে, এটা আসলে আমাদেরকে কোনো শক্তি আর দিতে পারে না। তখন কি হয়? মানুষের যে ডায়াবেটিসের সিমটম গুলো সে শো করতে থাকে। ধরো তখন কি হবে? যেহেতু তোমার সেলের ভিতর গ্লুকোজ ঢুকবে না, সে শক্তি পাবে না, তার দুর্বল লাগবে, তখন তার শুকিয়ে যেতে থাকবে, এই ধরনের প্রবলেম গুলো হতে পারে। সো ডায়াবেটিস একটা মেজর মেটাবলিক ডিসঅর্ডার অফ আওয়ার বডি। তো ওকে, তো কার্বোহাইড্রেট মেটাবলিজমের মূল জিনিসটা তো আমরা বুঝলাম। তাহলে কি হলো? গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা খেলাম, খেয়ে সেটা হজম হয়ে স্টোমাক থেকে ইন্টেস্টাইনে গেল, ইন্টেস্টাইন থেকে সেটা কোথায় অ্যাবজর্ব হলো? ব্লাডে গেল, ব্লাডে কি গ্লুকোজ হিসেবে ঘোরাঘুরি করলো, তারপর সেটাকে সেল তার ভিতরে নিয়ে নিল। তারপর থেকে তোমার আসল মেটাবলিজম শুরু। ঠিক আছে, এতক্ষণ যা পড়েছি ডাইজেশন, এরপরে এখন এটা শুরু হবে মেটাবলিজম। কিভাবে? এনজাইমেটিক ওয়েতে এই গ্লুকোজটা এখন বডি ভাঙবে, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, আমাদের পড়ার বিষয়। ঠিক আছে, তো কতগুলো মেটাবলিক কার্বোহাইড্রেট মেটাবলিক পাথওয়ে আছে দেখো। প্রথমত যেটা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথমটার নাম কি? গ্লাইকোলাইসিস, যেটার আরেকটার নাম হচ্ছে এমটেন মেয়ারহফ পাথওয়ে। কি নাম? এমটেন মেয়ারহফ পাথওয়ে। এখানে কি হয়? এখানে হচ্ছে গ্লুকোজটা অক্সিডাইজ হয়ে পাইরুভেট এবং ল্যাকটেটে পরিণত হয়। গ্লুকোজ ভেঙে কি হয়? ভেঙে বলতে কি অক্সিডাইজ হয়ে, আমরা এখন কেমিক্যাল টার্মগুলো ইউজ করব, অক্সিডাইজ হয়ে কি হবে? পাইরুভেট এবং ল্যাকটেটে পরিণত হবে। তারপরে আসো টিসিএ সাইকেল অথবা সাইট্রিক অ্যাসিড সাইকেল অথবা ক্রেবস সাইকেল। এখানে কি হবে? এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে অক্সিডাইজ হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, এবং ক্রেবস সাইকেল ইজ দ্য ফাইনাল কমন অক্সিডেটিভ পাথওয়ে ফর কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেট তিনটারই একটা কমন পাথওয়ে হচ্ছে এই টিসিএ সাইকেল। ঠিক আছে, টিসিএ সাইকেল তোমরা তিনটাতেই পাবা। তারপরে আসো গ্লুকোনিওজেনেসিস। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই টার্মগুলো আমি ভাইবাতে ধরতে পারে, আমি দিতে পারি যে কোনটার নাম কি। গ্লুকোনিওজেনেসিস হচ্ছে নন কার্বোহাইড্রেট প্রিকারসার, যেমন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা গ্লিসারল, মানে কার্বোহাইড্রেট না এমন কিছু থেকে যদি তোমার গ্লুকোজ তৈরি হয়, তাকে আমরা কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। বুঝতে পেরেছো? জি ম্যাম। অন কার্বোহাইড্রেট প্রিকারসার মানে কি? কার্বোহাইড্রেট নয় এমন সোর্স থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, সেটা কি? গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, ফ্যাট হতে পারে, অ্যামাইনো অ্যাসিড হতে পারে, এগুলো ভেঙে যদি তোমার গ্লুকোজ তৈরি হয়, সেটাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস।
তারপর আমরা ম্যাম অ্যাসিটাইল কোএটা কি? অ্যাসিটাইল কো একটা প্রোডাক্ট, এটা দেখবে CH3CO COCOA, এটা একটা কি বলবো, এটা দেখলে বুঝতে পারবে, এটা একটা মলিকিউল আর কি, অ্যাসিটাইল কোয়ে। জি ম্যাম। এটা তিনটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা মলিকিউল, এটা তিনটা মেটাবলিজমেরই একটা কমন মলিকিউল। এটা ডিসিএ সাইকেলে এই প্রবেশ করতে পারে। তারপরে হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস কি? ফরমেশন অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। এখন গ্লাইকোজেন বলতে পারো ম্যাডাম, গ্লাইকোজেন কি? আমরা যে কার্বোহাইড্রেটটা খাই সব তো আমাদের কাজে লাগে না, তাই না? যখন কাজে লাগে না তখন বডি কি করে? এক্সট্রা গ্লুকোজটাকে সে বডিতে স্টোর করে রাখে। এই স্টোর ফর্ম অফ গ্লুকোজটাকে আমরা বলি গ্লাইকোজেন। গ্লাইকোজেন হিসেবে সে স্টোর করে রাখে বডিতে। তারপর আসো গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। এছাড়া আছে হেক্সোস মনোফসফেট শান্ট, যেটার কথা আমি বলেছি, পেন্টোজ ফসফেট পাথওয়ে বা ডাইরেক্ট অক্সিডেটিভ পাথওয়ে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস ছাড়া আরেকটা পাথওয়ে, যেটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস এবং টিসিএ সাইকেল ছাড়া অ্যানাদার পাথওয়ে, যেটার মাধ্যমে গ্লুকোজটা অক্সিডাইজড হয়। এবার বলো কে কি বলছিলেন? ম্যাম গ্লাইকোজেনেসিস থেকে ফরমেশন অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। ম্যাম এই লাইনটা বুঝি নাই। গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া আর কি। গ্লুকোজ থেকে গ্লাইকোজেনোলাইসিস, আর জেনোলাইসিস হচ্ছে মানে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি, মানে উল্টা। একটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হবে, আরেকটা হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হবে। বুঝতে পারছো এবার? জি ম্যাম। আর হেক্সোস মনোফসফেট শান্ট। হেক্সোস মনোফসফেট শান্ট হচ্ছে ধরো এই যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে বললাম, টিসিএ সাইকেল, এটা ছাড়াও আরেকটা পাথওয়ে আছে যেটার মাধ্যমে গ্লুকোজটা অক্সিডাইজ হয়, সেটাকে আমরা বলছি পেন্টোজ ফসফেট পাথওয়ে। এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা করব হচ্ছে এই যে দেখো কতগুলো জিনিস। তারপরে আছে ইউরিক অ্যাসিড পাথওয়ে। ইউরিক অ্যাসিড পাথওয়ে কি? গ্লুকোজ যখন গ্লুকুরোনিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়, গ্লুকুরোনিক অ্যাসিড, তারপরে সেটা আবার অ্যাসকর্বিক অ্যাসিডে পরিণত হতে পারে, সেটাকে বলা ইউরিক অ্যাসিড পাথওয়ে। কিন্তু এই অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি জানো? অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি? ভিটামিন সি। হ্যাঁ, ভিটামিন সি। আমাদের বডিতে এই পাথওয়েটা হয় না। ইউরিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের বডিতে হয় না, ঠিক আছে? তারপর আছে গ্যালাক্টোজ মেটাবলিজম। আমরা তো গ্লুকোজ ছাড়াও অন্য খাবার খাই, তাই না? সরি, ভাত ছাড়াও অন্য খাবার খাই, যেমন হচ্ছে তোমার দুধ খাই, দুধ থেকে একটা পাই আমরা হচ্ছে গ্যালাক্টোজ। তো গ্যালাক্টোজ মেটাবলিজম, হ্যাঁ ল্যাকটোজ পাই। ল্যাকটোজ ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, দুটো মলিকিউল পাওয়া যায়। সেটা একটা মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ একটা মনোস্যাকারাইড। তোমরা এখনো পড়োনি মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো এখনো পড়োনি? পড়ছো তো ম্যাম? জি ম্যাম পড়ছি। ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ গ্যালাক্টোজ হয়, এটা জানো না? ওই তো, এই যে গ্যালাক্টোজটা মেটাবলাইজ হওয়ার জন্য আলাদা আরেকটা পাথওয়ে আছে, সেটাকে আমরা বলি গ্যালাক্টোজ মেটাবলিজম। এছাড়া আছে ফ্রুক্টোজ মেটাবলিজম। আমরা যে ফল খাই, ফলের মধ্যে একটা সুগার থাকে যেটার নাম হচ্ছে ফ্রুক্টোজ, তাই না? মধুতে, ফলে একটা ফ্রুক্টোজ, একটা সুগার থাকে, যেটা আরেকটা মনোস্যাকারাইড। এটা মেটাবলাইজ হওয়ার জন্য আলাদা আরেকটা পাথওয়ে আছে, সেটাকে আমরা বলি ফ্রুক্টোজ মেটাবলিজম। এছাড়া আছে অ্যামাইনো সুগার এন্ড মিউকোপলিস্যাকারাইড মেটাবলিজম। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সাথে যদি সুগার অ্যাড থাকে, কিংবা হচ্ছে গ্লাইকোপ্রোটিনের সাথে যদি গ্লুকোজ অ্যাড থাকে, তো এই ধরনের মলিকিউলগুলোর একটা মেটাবলিজম হয়, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এন্ড মিউকোপলিস্যাকারাইড মেটাবলিজম। এই গেল হচ্ছে আমাদের কত ধরনের মেটাবলিজম আছে তার একটা বর্ণনা আমরা দিলাম। তারপরে লাস্ট যে জিনিসটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু সেল। আমি এতক্ষণ বললাম না যে গ্লুকোজটাকে সেলের ভিতর ঢুকাতেই হবে, মাস্ট, না হলে কি হবে? আমাদের কিছুই হবে না, কোনো মেটাবলিজমই হবে না যদি আমাদের গ্লুকোজটা সেলের ভিতর না ঢুকে, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম কাজটাই হচ্ছে গ্লুকোজকে সেলের ভিতরে ঢুকানো। ঢুকানোর কাজগুলো করে কে? গ্লুকোজ ট্রান্সপোর্টার। এই যে
এরা হচ্ছে তোমার সেলের ভিতরে ঢুকানোর কাজগুলো করে। দেখো কত ধরনের গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে, গ্লুট 1, গ্লুট 2, গ্লুট 3, গ্লুট 4, এগুলো ডিটেইলস বলা লাগবে না, কিন্তু একটু নাম মনে রেখো। যেমন গ্লুট 1 থেকে গ্লুট 6, এগুলো হচ্ছে এক একটা সেলে এক এক ধরনের গ্লুট থাকে। যেমন গ্লুট 1 ইজ অ্যাবান্ডেন্ট ইন ইরিথ্রোসাইট। ইরিথ্রোসাইট তো বুঝছোই, ইরিথ্রোসাইট মানে কি? আরবিসি। আবার গ্লুট 4 যেটা হচ্ছে স্কেলেটাল মাসল এবং এডিপোস টিস্যুতে থাকে। আবার এই যে এগুলো এক এক টিস্যুতে এক এক ধরনের গ্লুট থাকে। তো এগুলো হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার। এগুলোর কাজ কি? গ্লুকোজকে সেলের ভিতরে ঢোকানো। তো এখন এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু সেল, সেলের ভিতর যে গ্লুকোজটা ঢুকবে সেটা হচ্ছে দুই ভাগে ঢুকতে পারে। একটা হচ্ছে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম অফ গ্লুকোজ, আর একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেখানে ইনসুলিনের প্রয়োজন নাই, সে নিজে নিজেই ঢুকাতে পারে। ঠিক আছে? যেমন হেপাটোসাইট কোন সেল? লিভার সেল। ইরিথ্রোসাইট কোন সেল? আরবিসি। এবং ব্রেইন, এই তিনটা সেলের মধ্যে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে। যেমন এদের ভিতরে গ্লুকোজ ঢোকার জন্য এই ধরনের সেলে তোমার ইনসুলিনের প্রয়োজন হয় না। আরেকটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, যেগুলো হচ্ছে যে অবশ্যই ইনসুলিন লাগবে, এদেরকে ইনসুলিন সিগন্যাল হিসেবে কাজ করে যে কিভাবে সেলের ভিতরে ঢুকতে হবে, এর জন্য ইনসুলিনটা সিগন্যাল হিসেবে কাজ করে। তো সেটা হচ্ছে তোমার ইনসুলিন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। এখন এই যে একটা ফিগার দেখো, এই ফিগারটা আমি তোমাদেরকে পড়াবো, দেখবো যে কিভাবে ইনসুলিন ডিপেন্ডেন্ট ওয়েতে সেলের ভিতরে গ্লুকোজটা ঢুকে। এটা তোমাদেরকে পড়াচ্ছি হচ্ছে কারণ যাতে তোমরা একটু বুঝতে পারো যে হাওয়ায় না চিন্তা করো, যে যাতে একটু বুঝতে পারো যে কিভাবে আসলে ঘটনাটা ঘটছে। এটা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? ম্যাম আপনার কথাগুলো আস্তে আস্তে আসতেছে আগের থেকে। ও আচ্ছা, এই ছবিটা দিয়ে আমি এখন ঠিক আছে? হ্যাঁ ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা, এই যে একটা ছবি দিয়ে আমরা বুঝাবো যে এটা কিভাবে ইনসুলিন ডিপেন্ডেন্ট ওয়েতে গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকে। ঠিক আছে? এখানে আমরা যে সেলটা ইউজ করব সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেল। প্যানক্রিয়াটিক বিটা সেল কোন সেল? যে সেল থেকে ইনসুলিন তৈরি হয়। মূলত এই সেল, এখানে আমরা পড়বো যে ইনসুলিনটা কিভাবে সেল থেকে সিক্রেট হয়। ঠিক আছে? ইনসুলিনটা কিভাবে সিক্রেট হয় সেল থেকে, কোন সিগন্যালে সিক্রেট হয় সেই জিনিসটা এখানে দেখাবো। প্রথমে দেখো একটা ট্রান্সপোর্টার আছে, এটা একটা প্যানক্রিয়াটিক বিটা সেল। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন এখানে স্টোর থাকে, এখান থেকে তৈরি হয়। তো দেখো একটা গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে গ্লুট 2। এই গ্লুট 2টা কি করে? সে কিছু গ্লুকোজকে সেলের ভিতর ঢুকায়। ঠিক আছে? ঢুকানোর পরে সেটা গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। তারপরে হচ্ছে তোমার গ্লুকোজ 6 ফসফেটে মানে কি? সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের মাধ্যমে আলটিমেটলি তৈরি করে এটিপি। এই যে দেখো এটিপির পরিমাণ বেড়ে গেছে সেলের ভিতরে। ঠিক আছে? যখন এটিপির পরিমাণ বেড়ে যায় তখন এই যে ফসফেটটা সরি নরমালি এটা একটা, এখানে দেখো একটা চ্যানেল আছে এটিপি গেটেড পটাশিয়াম চ্যানেল। নরমালি হচ্ছে পটাশিয়ামটা সেলের বাইরে বের হয়ে যায়। ঠিক আছে? সেলের বাইরে বেড়ে যায়, কিন্তু যখন এটিপির পরিমাণ বেড়ে যায় তখন এই পটাশিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়। ম্যাডাম তখন কি পটাশিয়াম চ্যানেলটা কখন বের হয়ে যায়? যখন এটিপিটা মানে কমে বন্ধ হয়ে যায় এটিপি বেশি হয়ে যায়। যখন তোমার গ্লাইকোলাইসিস হবে তখন তো এটিপি তৈরি হবে। এটিপি তৈরি হওয়া মানে হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস হলে এটিপি তৈরি হবে না। এটিপি তৈরি হলেই পটাশিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়। যখনই পটাশিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায় তখন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। ঠিক আছে? তখন ক্যালসিয়াম গুলো সেলের ভিতরে ঢুকে। সেলের ভিতর ঢুকে সে কি করে? সেলের ভিতর যখন সে ঢুকে তখন একটা সিগন্যাল দেয়, তখন এই যে ইনসুলিন গ্র্যানিউল, এই যে কমলা রঙের এই গ্র্যানিউল গুলো থেকে ইনসুলিনটা বের হয়ে যায় বাইরে সেলের মানে বের হয়ে যায়। এটা কখন ঘটে? যখন একটা সেলে তুমি যখন একটা খাবারের পরে তোমার ব্লাডে যখন গ্লুকোজের পরিমাণ বেশি,
তখন এটা কিভাবে এই যে সেলকে ঢুকাতে হবে, যে সেলের ভিতর যে গ্লুকোজ গুলো ঢুকাতে হবে, তখন ও কিভাবে বুঝবে? এই প্রসেসের মাধ্যমে যখন ইনসুলিন গুলো সিক্রেট হয়, তখন ইনসুলিন গুলো সেলকে সিক্রেট মানে সিগন্যাল দেয় যে হ্যাঁ ব্লাডে এখন অনেক গ্লুকোজ আছে, তুমি এখন এগুলোকে সেলের ভিতর ঢুকিয়ে ফেলো। ঠিক আছে, এটা হচ্ছে সেই প্রসেসটা। তাহলে আমি আবার একটু রিপিট করি। প্রথমে কি হয়, গ্লুটোর মাধ্যমে গ্লুকোজটা সেলের ভিতরে ঢোকার পরে সেটা গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি তৈরি করে। এটিপি তৈরি করার পরে এটিপি যখন বেড়ে যায় তখন পটাশিয়াম চ্যানেলটা ব্লক হয়ে যায়। পটাশিয়াম চ্যানেল যখন ব্লক হয়ে যায় তখন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়, এবং এই ক্যালসিয়ামের রেসপন্সে ইনসুলিন গ্র্যানিউল গুলো ডিসপোজ হয়ে এগুলো হচ্ছে তোমার ইনসুলিন সিক্রেট করে সেলের ভিতরে। এবং যখন হচ্ছে ইনসুলিন সিক্রেট করে তখন ইনসুলিনটা বিভিন্ন সেলের মধ্যে তোমার গ্লুকোজকে ঢুকাতে হেল্প করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। কিন্তু ম্যাম বলো, কোশ্চেন বলো। বুঝতে পারিনি। গ্লুকোজটা ম্যাম, গ্লুকোজটা যখন গ্লাইকোলাইসিসে কাজ করে তখন কি সাইট্রিক অ্যাসিড সাইকেল, এরপর হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন যেগুলা ম্যাম, ওইগুলা কি তারা করে না, কাজ করে না ম্যাম? গ্লুকোজটা তো প্রথম গ্লুকোজ হ্যাঁ, ওগুলো না, আমি না আমি তো এখানে হাফ দেখিয়েছি, কারণ এটা তো আলটিমেটলি সবগুলোই হবে। ওই যে দেখো না, এখানে লেখা আছে তো জি ম্যাম, বুঝছি। গ্লাইকোলাইসিস, কারণ এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন না হলে তো এটিপি হবে না, এই পুরো প্রসেসটা না হলে তো এটিপি তৈরি হবে না। ওইটা তোমরা এখনো বুঝবা না, কারণ আমি তো এখনো ওই পুরো প্রসেসটা যখন পড়বো তখন তোমাদের কাছে ক্লিয়ার হবে। এটা জাস্ট ফিগারটা দেওয়া আছে যে কিভাবে সেল সিগন্যাল পায়, হচ্ছে তোমার ইনসুলিনটা কিভাবে সিক্রেট হয়, এটা বোঝানো হয়। জি ম্যাম। আমাদের শরীরে যে ইনসুলিন আসে পাথরের মাধ্যমে আসলে আমাদের প্যানক্রিয়াস বুঝতে পারে যে হ্যাঁ। আচ্ছা, কে জানি একজন বলছে ফিগারে অর্ধেক স্লাইড দিয়েছি তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য। তার মানে ম্যাম যখন ক্যালসিয়াম চ্যানেল যখন ওপেন হয় তখন ইনসুলিনটা সিক্রেট হওয়ার সময় আসে। হ্যাঁ, ক্যালসিয়াম এখানে আরেকটা মেকানিজম আছে, ওগুলো এখন এত ডিটেইলস তোমাদের বলার দরকার নেই। ক্যালসিয়াম চ্যানেল গুলো ভেসিকল গুলোকে এক্সোসাইটোসিসে হেল্প করে। এক্সোসাইটোসিস মানে সেল মেমব্রেনের সাথে ভেসিকল গুলো ফিউজড হয়ে ভেসিকল গুলো ফেটে গিয়ে তোমার ইনসুলিন গুলো। ঠিক আছে, জি ম্যাম। তো আজকে এই পর্যন্তই থাকো। জি ম্যাম। জি ম্যাম। নেক্সট ক্লাস আমরা ইনশাআল্লাহ গ্লাইকোলাইসিস। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো তো না? জি ম্যাম, একটা কথা ছিল। হ্যাঁ, বলো। ম্যাম এইটা ওই যে ক্লাস একজন কথা বলো। এসে এটি একজন বলো, আমি শুনতে পাচ্ছি না। লিমন বলো। লিমন। আচ্ছা, তারেক বলো। ম্যাম, আমাদের ক্লাসগুলো একটু গুগল মিটে হলে ভালো হয়। আমাদের জুমে সমস্যা করে, তো মানে জুমে আমরা আসলে মানে অভ্যস্ত না তো। কেন জন্য